ভাইয়া তার দুহাতের মাঝে আমার হাত ধরে রেখেছে। বুকের ভেতর ধুকপুক করছে। হঠাৎ মনে পড়ল আমার হাতে আংটি নেই। আমি চমকে হাত টেনে নিয়ে নিলাম। ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি হাত বুকে চেপে উঠে দাঁড়ালাম। আমি যাই বলেই বেলকনির দরজার কাছে গিয়ে আবার পেছনে তাকিয়ে বললাম, অনেক ধন্যবাদ আপনাকে আমার পছন্দের জিনিস দেওয়ার জন্য। বলেই 1 সেকেন্ড অপেক্ষা করলাম না, ছুটে রুমের বাইরে চলে এলাম। ভাইয়া আংটি না দেখতে পেলেই এই নিয়ে ঝামেলা করত, একটুর জন্য বেঁচে গেছি। আমি সিঁড়িতে পা দিতে যাব, তখন কারো হাত নিজের চুলের মুঠিতে পেলাম। সে আমার চুল শক্ত করে ধরেছে, যার ফলে আমার ব্যথা লাগছে। আমি মৃদু চিৎকার করতে যাব, তখন চাচির ককশ গলায় আওয়াজ কানে এলো, একদম শব্দ করবি না। চাচির আওয়াজ শুনে আমি থমকে গেলাম। আমার মুখের আওয়াজ অফ হয়ে গেল। চাচি টেনে হেঁচড়ে আমাকে আমার রুমে এনে ধাক্কা মারল। আমি ফ্লোরে পড়ে গেলাম। মাথায় আঘাতও পেয়েছি। চাচি দরজা আটকে আমার কাছে এলো, আবার আমার চুলের মুঠি ধরে বলল, আমার ছেলের রুমে এত রাতে কি করছিলি? ব্যথায় আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি অসহায় মুখ করে তাকিয়ে আছি চাচির দিকে। ঠোঁট কামড়ে ধরে ব্যথা সহ্য করছি। চাচি বলল আবার, ওই দিন বললাম না আমার ছেলের কাছে যাবি না, ওকে এড়িয়ে চলবি। কিছু করিসনি, উল্টো আরো বেশি করে যাস, লজ্জা করে না এসব করতে? রাতে গিয়ে কি করছিলি? এইভাবে নিজের শরীর দেখিয়ে আমার বোকা ছেলেকে নিজের বশ করতে লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া, তোর কোনো যোগ্যতা আছে আমার ছেলের বউ হবার? চাচি আমাকে ইচ্ছামতো বকল, তারপর চলে গেল। হাতের চুড়ি কয়েকটা ভেঙে হাতে ঢুকে গেছে। আমি হাত ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছি। মাথা প্রচণ্ড ব্যথা করছে। পরদিন আমি বেলা করে উঠলাম, আর উঠে চমকে গেলাম। আমার হাত ধরে বসে আছে ভাইয়ার, তাকে এলোমেলো লাগছে দেখতে। চোখ দুটো লাল টকটকে, তার সে চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকাতেই উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, আমি কেমন আছি? আমার কেমন লাগছে? আমি উঠার চেষ্টা করে বুঝলাম আমার সারা শরীর 55% ব্যথায় আচ্ছন্ন। মাথাও চাপ ধরা ব্যথা। হাতের দিকে তাকিয়ে দেখি ব্যান্ডেজ করা। ভাইয়া সেই হাতে বার কয়েক চুমু খেতে দেখেছি চোখ মেলে। আমার কাল রাতে ফ্লোরে বসে থাকার কথা মনে পড়ছে, আর কিছু মনে পড়ছে না। ভাইয়া এখানে কিভাবে? আমার ভাবনার মাঝে চাচি এলো থমথমে মুখ করে আমার দিকে রাগী চোখে তাকিয়ে ভাইকে ফোন দিয়ে বলল, ইমা কল করেছে। ভাইয়া কেমন জানি করে তাকিয়ে ফোন নিল হাতে। চাচি রেগে আবার যেমন করে এসেছিল তেমন করেই চলে গেল। তখন লতা হাতে খাবার নিয়ে এলো আর আমার সামনে রাখল। ভাইয়া ফোন নিয়ে উঠে কথা বলতে লাগল। আমি লতার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলাম, এসব কি? ও যা বলল তাতে হতভম্ব। কাল রাতে চাচি চলে যাওয়ার পর ভাইয়া আমার রুমে এসে আমাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে চেঁচিয়ে ওঠে। তার জোরে চেঁচিয়ে ওঠা শুনে লতা সহ সবাই আসে। আমার নাকি তখন জ্ঞান ছিল না, পানি দিয়েও উঠিনি। হাতের আঘাত দেখে ভাইয়া চাচির উপর চেঁচামেচি করতে লাগে। তারপর ডাক্তারকে সেই 11টার সময় ফোন করে বাসায় আনে। ডাক্তার হাতে ব্যান্ডেজ করে দিয়ে যায়। আমার শরীরে নাকি জ্বর চলে আসে। ভাইয়া সারা রাত আমার পাশে জেগে হাত ধরে বসেছিল, জলপট্টি দিয়েছে। তখন আবার আরেক চেঁচামেচি শুরু হয় আমার হাতে আংটি নেই দেখে। চেঁচামেচি শুনে ভয়ে চাচি আংটি নিজে থেকেই এনে দিয়ে দেয়। তা দেখে চাচিকে ইচ্ছে মতো কথা শোনায় ভাইয়া। কোনো সাহসে আংটি আমার কাছে থেকে নিয়েছে, এই নিয়ে অনেক ঝামেলা হয় রাতে। ভাইয়া এগিয়ে আসতেই লতা আমার কাছে থেকে উঠে চলে গেল। আমি হতভম্ব হয়ে হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে আছি। ভাইয়া এসে আমাকে ধরে বালিশে হেলান দিয়ে বসালো। আমি ভয়ার্ত মুখ করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। আমার হাত সাবধানে হাঁটুর উপর রেখে দিল ভাইয়া। আমি অসহায় মুখে চেয়ে আছি তার মুখ পানে। এখন আমাকে ধমক খেতে হবে, সেটা আমি সিউর। আমি চোখ ভাইয়ার থেকে সরিয়ে হাতের দিকে দিলাম। ভাইয়ার পরিয়ে দেওয়া আংটি আমার হাতে চিকচিক করছে। আংটিটা চাচি নেওয়ার পর আমি খুব কষ্ট পেয়েছিলাম। এই সামান্য আংটির জন্য আমার এত কষ্ট কেন হচ্ছিল আমি বুঝতে পারিনি। এখন সেই কষ্ট অনুভব করতে পারছি না। আংটিটা আবার পাওয়ার জন্য কি ছটফটানি কমছে। ভাইয়াকে আংটি নেওয়ার ব্যাপারে না জানানোর জন্য আমাকে বকবে জানি। আচ্ছা, শুধু কি বকবে নাকি মারবেও? আমি আবার ভাইয়ার দিকে তাকালাম। ভয় হচ্ছে খুব আমার।
ভাইয়া দিকে বিস্মিত হলাম। ভাইয়া আমার দিকে না তাকিয়ে আছে, আর না রেগে আছে, না বকার চেষ্টা করছে। তিনি খুব স্বাভাবিকভাবেই খাবারের প্লেট নিজের দিকে নিয়ে খাবার মাখতেছে। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। ভাইয়া আমাকে বকছে না কেন? ভাইয়া খাবার মেখে আমার মুখের সামনে ধরল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি চোখ বড় করে। এমন বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? আমি চমকে মাথা নিচু করে ফেললাম। ভাইয়া এত অবাক কেন করে আমাকে? তাহলে কি বকবে না? আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাইয়া তখন বলল, মাথা নিচু করে বসে না থেকে খাবার শেষ কর। আমি চকিতে মাথা তুলে তাকালাম। আপনি খাবার দিচ্ছেন কেন? আমি নিজেই খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। আমার কথা শুনে ভাইয়া রেগে দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড়িয়ে গাল লাল করে ফেলবো তোকে, ইডিয়েট। এই হাতে নিজে খাওয়ার ইচ্ছা পোষণ করছিস? আমি ভাইয়া কঠিন গলার স্বর শুনে চুপসে গেলাম। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ার হাতে আমাকে খাবার খেতে হলো। খাওয়া শেষ হতেই ভাইয়া আমাকে পানি খাইয়ে দিল, ওষুধ খাইয়ে দিল, তারপর বেসিন এগিয়ে হাত ধুয়ে এলো। আমি তখন শুধু ভাবছি ভাইয়া আমাকে বকলো না কেন? আমার চিন্তার মাঝে ভাইয়া আওয়াজ আমার কানে এলো। আমি চমকে উঠলাম। এত কিছু কোনো সাহসে আমার থেকে আড়াল করেছিস? ভাইয়ার গম্ভীর গলায় বলা কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। যেই ভয় এতক্ষণ পাচ্ছিলাম এখন তাই হলো। কিন্তু দেরিতে আমি নিচের দিকে তাকিয়ে কাঁপছি। ভাইয়া আমার সামনে বসে রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি জানি আমার সেই রাগী চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। এত সাহসী তো আমি না। অ্যান্সার মি উষা, তুই আমার থেকে এসব লুকালি কোনো সাহসে? আমার দেয়া আংটি আম্মু তোর থেকে কেড়ে নিল, আর তুই চুপ করে দেখলি, কোনো প্রতিবাদ করলি না কেন? এটা আমার জিনিস, আমি তোকে দিছি, এখন তোর আর তোর জিনিস কেউ নিয়ে নিল, তুই চুপ করে হাত পা গুটিয়ে বসে রইলি। এমন হলে দেখবি একদিন আমাকেও কেউ তোর থেকে নিয়ে নিবে, আর তুই চুপ করে দেখবি। আমি নিচের দিকে তাকিয়ে থেকে ভাইয়ার কথা শুনছি। ভাইয়ার গম্ভীর গলায় কথা শুনে কেঁপে কেঁপে উঠছি। ভাইয়ার শেষের কথা শুনে থমকে মাথা উঁচু করে তাকালাম। না চাইতেই বুকের ভেতরটা কেঁপে উঠল আমার। ভাইয়ার আগে চোখ মুখ লাল করে ফেলেছে। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি ভাইয়া দিকে ঢোক গেলে। আমি আমতা আমতা করে বললাম, আমি চাইনি এটা নিয়ে আবার ঝামেলা হোক, ঝগড়া হোক, এসব আমার ভালো লাগে না। আমার জন্য চাচির সাথে আপনার দ্বন্দ্ব দেখতে একদমই ভালো লাগে না। ভাইয়া বলল, তোর কি মনে হয় এটা না বললেই আম্মু সব ভুলে চেঁচামেচি অফ করে দিবে? তোর সাথে লাগবে না। আচ্ছা তুই তো আন্টির কথা বলিসনি, তাহলে কাল মার খেলি কেন? আমি কিছু বলতে পারলাম না। আমি জানি এসব চাচি করবেই, কেননা আমাকে সহ্য করতে পারে না। এখন ভাইয়া এসবের মধ্যে এখন আরো রেগে আমার উপর চাচি। কাল তো ভাইয়ার রুমে যাওয়ার জন্য। আমার চোখ ছলছল করে উঠল। মায়েদের মতো একটু ভালোবাসলে কি হতো চাচির? কি হলো, কথা অফ হয়ে গেল কেন? আম্মুর সাথে আমার ঝামেলা নিয়ে আর কখনো ভাববি না, আর কখনো নিজের জিনিস কাউকে কেড়ে নিতে দিবি না, বুঝেছিল? আমি চোখ ভর্তি জল নিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আমার কি কিছু আছে যে কাউকে নিতে দেব না? ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর আমার গালে নিজের হাত ডুবিয়ে দিয়ে বলল, কিছু না থাকলেও যেটুকু আছে তাই আগলে রাখার চেষ্টা করবি, কাউকে নিতে দিবি না। এই আংটিটা তো তোর হয়ে গেছে, এটা কেন নিতে দিলি? আটকাতে পারতিস না তুই? পারতি, কিন্তু চেষ্টা করিস নাই। সবকিছু সহ্য করিস বলেই সবাই তোকে ইচ্ছে মতো কষ্ট দিতে পারে, কিন্তু যদি প্রতিবাদ করতি তাহলে এসব হতো না। আচমকা আমি হু হু করে কেঁদে উঠলাম শব্দ করে। ভাইয়া আমার কান্না দেখে ঘাবড়ে গেল। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? আমি কান্না গলায় থেমে বলতে লাগলাম, আমি সত্যি নিজের জিনিস রাখতে পারি না, সব হারিয়ে ফেলি। এই যেমন মাম্মা বাপিকে চিরতরে হারিয়ে ফেলেছি, কোনোদিন তাদের পাব না। চিরদিনের জন্য আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে গেছে, আমি তাদের নিজের কাছে রাখতে পারিনি। চাচি তো ঠিকই বলে, আমি রাক্ষসী, নিজের বাবা মা কেউ বাঁচতে দেয়নি। ব্যথা হাত উঠিয়ে মুখে চেপে ধরে কান্না করছি। বুকটা ফেটে কান্না আসছে, ভেতরটা জ্বলে যাচ্ছে আমার। এতটা আপনবিহীন এই পৃথিবীতে আমার এখন বাঁচতে ইচ্ছে করছে না। ইহান ভাই এগিয়ে আমার হাত সরিয়ে দিল মুখে থেকে আর শান্ত হতে বলল। আমি পারছি না থামতে, আমার কান্না আজ থামতেই চাইছে না। কান্নার মাঝেই আমার মাথা ঘুরাতে লাগল আমার। আর কিছু মনে নাই।
কাল মাথায় আঘাত পেয়েছি আর তার মাঝে শরীরে জ্বর, তাই কান্নার ফলে আমি জ্ঞান হারিয়েছি। জ্ঞান ফিরে রুমে একা পাই নিজেকে। আমি আস্তে আস্তে উঠে বসতেই লতা আসে আর বলে ভাইয়া অফিসে গেছে। আমাকে বিছানা থেকে উঠতে বারণ করেছে। আমি উঠে গোসল করলাম, খাবার লতা খাইয়ে দিল, ওষুধ খেয়ে আবার শুয়ে পড়লাম। শরীর ব্যথা, নড়তে ইচ্ছে করে না। রাতে ভাইয়া বাসায় এসে অফিসের পোশাক পরেই আমার রুমে এলো আর আমার মাথা হাত দিল। আমি তখন জেগে চোখ বন্ধ করেছিলাম। ভাইয়ার স্পর্শে আমি চোখ মেলে তাকালাম। ভাইয়ার আমার গালে হাত দিয়ে বলল, এখন কেমন লাগছে? জ্বর তো কমেই, ডাক্তার ডাকবো? ভাইয়া খুব নরম গলায় বলল। আমি কথা বললাম না, চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে। এই মানুষটি চোখে আমার ব্যথা, কষ্ট দেখতে পায়। দেখতে ভালো লাগে কেউ আমার জন্য কষ্ট পায়, আমাকে নিয়ে চিন্তা করে। খুব ভালো লাগে। জ্বর বেড়েছে অনেক আগেই আমার, দুপুরে খাওয়ার পর থেকে এইভাবেই শুয়ে আছি, তাকাতে পারিনি। এখন ও কষ্ট হচ্ছে, কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ভালো লাগছে তাকিয়ে থাকতে। ভাইয়া আমার আওয়াজ না পেয়ে কিছু বলল না। লতা বলে হাঁক ছেড়ে ডেকে উঠল। লতা দৌড়ে আসলে ভাইয়া ওকে আমার কাছে রেখে চলে গেল। কিছুক্ষণ পর ভাইয়া গেঞ্জি আর ট্রাইজার পরে এলো, চুলে পানি। গোসল করেই এসেছে বোঝা যাচ্ছে। ভাইয়া লতাকে দিয়ে পানি আনিয়ে আমার মাথায় জলপট্টি দিতে লাগলো। কাউকে কল করে বলল আমার কথা, সে কি বলল জানি না। ভাইয়া কথা শেষ করে খাবার স্যুপ খাইয়ে দিল আমাকে। আরেকটা কথা, এইটা ভাইয়া নিজে বানিয়েছে। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম ভাইয়ার দিকে। আমার জন্য খাবার তৈরি করল। আমি থমকে খাবার খেয়ে নিলাম। রাতে ভাইয়া আমার মাথার কাছেই বসে রইল। আমি যতক্ষণ জাগায় ছিলাম তাই তো দেখেছি। হয়তো আমি ঘুমানোর পর চলে গেছিল। সকালে ভাইয়াকে আর দেখিনি। আমার জ্বর কমে এসেছে। আমি রান্নাঘরে চলে গেলাম ফ্রেশ হয়ে কাজ করতে। লতা অবাক হয়ে বলল, তুই এখানে কেন? কাজ করব না এইভাবে বলছিস কেন? তুই কাজ করবি কেন? আল্লাহ, ভাইজান জানলে কিন্তু খবর আছে। তোর শয়তান চাচি আবার বলেছে, তাই না? আমি বললাম, না, আমি নিজে থেকেই এসেছে। হায় হায়, কেন? চলে যা ভাইজান, কিন্তু কাজের লোক রেখেছে, এত কাজ নাই এখন। তুই এখানে এসে বকা খাস না। এমনিতেই জ্বর তোর। কিছু হবে না, এমন জ্বর, গায়ে কত কাজ করেছি হিসেব নাই। এখন তো তোর কাজ করা মানা, তুই এই বাড়ির হবু বউ ভুলে গেছিস। ভাইজান কিন্তু রাগ করবে। করুক, আমি তো পরীক্ষার জন্য কাজ থেকে দূরে থেকেছি। তাই বলে সারা জীবনের জন্য নাকি? আমাকে তো করতেই হবে কাজ করা থেকে। লতা আমাকে আটকাতে পারল না। আমি তেমন কাজ পেলাম না, তাই থালা বাসন ধুয়ে নিলাম। লতা ঝাড়ু দিতে চলে গেল রেগে মেগে। আরেকটা কাজের মহিলা, তার বয়স বেশি, তিনি রান্নার জোগাড় করছেন। হাতের ঘা শুকিয়ে গেছে, হালকা ব্যথা থাকলেও তাই কাজ করতে পারছি। চাচি কটমট করে তাকিয়েছিল, কথা বলেনি। আমি মাথা নিচু করে থেকেছি। রাতে ভাইয়া বাসা আসতেই ফাজিল লতা সব বলে দিয়েছে, আর আমি এখন আসামির মতো ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছি। আর ভাইয়া তার বিছানায় বসে রেগে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই ভঙ্গ করে দেবে। আমার শরীর কাঁপছে। জ্বর আসলো নাকি আবার? ভাইয়া বলে উঠল, তোর খুব কাজ করার শখ, তাই না? আমি বিস্মিত হয়ে তাকালাম। ভাইয়া আবার বলল, আচ্ছা ফাইন, আজ থেকে আমার সব কাজ তুই করবি। কত কাজ করতে পারিস আমিও দেখব। আমি অবাক হয়ে তাকালাম আর মিনমিন গলায় বললাম, কি কাজ আপনার? আমার অনেক কাজ আছে। এই যেমন আমার জামা কাপড় ধুয়ে দেওয়া, রুম গুছানো, শার্ট আয়রন করা, অফিসে যাওয়ার আগে আমার সব জিনিস এগিয়ে দেওয়া, রুমে থেকে আসার পর ঠান্ডা পানি দিবি, আরও যা আছে আস্তে আস্তে জেনে যাবি। এখন থেকে তোর আমার যাবতীয় কাজ করতে হবে। তোর কাজের শখ মেটাবো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আশা করি গল্পটি অনেক ভালো লেগেছে।